স্নেহের ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এক্সাম অতি আসন্ন। তোমরা প্রত্যেকেই বিভিন্নভাবে প্র্যাকটিস করছো। আমি বলবো যে প্রতিটি চ্যাপ্টারের শেষের দিকে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে খুঁটিয়ে সমাধান করার চেষ্টা করো, এবং তার সাথে আমার কিছু এই চ্যানেলে যে মডেল কোশ্চেন পেপার সলভ করা হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখো। এখানে লজিক্যালি প্রত্যেকটা কোশ্চেন তার অপশানসগুলো অ্যানালিসিস করে বোঝানো হচ্ছে কোনটি ঠিক বা ভুল। তো আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আর মধ্যমানের যারা ছাত্রছাত্রী তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। তো তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। তাহলে মডেল আনসার পেপার 9 এর প্রথম প্রশ্ন বলছে 12 গ্রাম কোনো কঠিন দ্রাবকে 90 গ্রাম বিশুদ্ধ জলে দ্রবীভূত করা হচ্ছে। তো এখন কঠিন দ্রাবকটা আননোন, এখানে প্রশ্নটা আছে দ্রাবকটির আণবিক ভর। তাহলে 12 গ্রাম যে আননোন সাবস্ট্যান্স, তার মলিকুলার ম্যাস যদি এম ধরি, তাহলে এটা হচ্ছে আমার মোল, অ্যামাউন্ট অফ মোলার ম্যাস। এটা হচ্ছে নাম্বার অফ মোলস, এটাকে আমরা N2 বলতে পারি। সো N2 ইজ ইকুয়াল টু এটা। এবার দেখো 90 গ্রাম বিশুদ্ধ জল মিন্স 90 ডিভাইডেড বাই 18 ওয়াটারের মোলার মাস। তো এখান থেকে নাম্বার অফ মোলস আমরা পাচ্ছি 5 মোলস ইজ ইকুয়াল টু N1 সলভেন্ট। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ দেখো দেওয়া আছে 750 mmHg। তো এমনি আমরা ওই টেম্পারেচারে বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত জানি, 760। তো অ্যাকচুয়ালি লোয়ারিং অফ ভেপার প্রেশার কত হচ্ছে না, 10 mmHg। তো এটা আমরা বলতে পারি P0 মাইনাস P ডিভাইডেড বাই P0, এটা সমান আমরা জানি x2 ইজ ইকুয়াল টু N2 প্লাস N1 ডিভাইড বাই, সরি এটা ভুল হলো, একটু মুছে দাও। হ্যাঁ, x2 ইজ ইকুয়াল টু কি, হোয়াট ইজ x2 ইজ ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এবার এই মানগুলো আমরা পুট করবো এখানে। তো এখানে ভ্যালুগুলো আমরা যদি পুট করি তাহলে আসছে ডেল্টা, এটা পি হবে P0 মাইনাস পি, এটা P0 মাইনাস পি, এটা একটু কারেকশন করো, ইয়েস P0 মাইনাস পি, হিয়ার ইট ইজ P0 মাইনাস পি ডিভাইড বাই P0। সো এখানে 760 মাইনাস পি মানে হচ্ছে 760 মাইনাস 750 সমানে এখানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 760 ইকুয়ালস N2-র ভ্যালুটা আমরা পেয়ে গেছি এখানে W2 ডিভাইডেড বাই M2, তাই না? পি এর মান কত, W2 12 বাই M, আমার 12 গ্রাম নেওয়া ছিল, তাহলে একটু এখানে লিখবো 12 বাই M হোল ডিভাইড বাই জলের মোলার মাস 5 প্লাস 12 বাই M। তো এবার এটাকে জাস্ট উল্টে দিতে পারো, বা এটা 1/76 করলে এটা আসছে 12 ডিভাইডেড বাই 5M প্লাস 12। তো এখান থেকে M আমরা পাচ্ছি 180। এবার দেখো অপশানগুলো দেখে নেবো আমরা। অপশান আছে এখানে দেখো মডেল কোশ্চেন পেপারে অপশানগুলো আছে 180, হ্যাঁ, সো বি ইজ দ্য রাইট চয়েস। এইগুলো যেহেতু নিউমেরিক্যাল, এগুলো একটু সময় লাগবে, এমন কিছু কোশ্চেন আছে অ্যাভারেজ তাদের টাইমিং কম লাগবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 হিয়ার, নিম্নোক্ত কোন জোড়টি একটি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে? তো দেখো এই আনসারটা আমরা এইভাবে আলোচনা করব, ঋণাত্মক বিচ্যুতি কারা দেখায় আগে একটু আলোচনা করে নিই না। ধরো এ অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, বি অণুগুলোর মধ্যে যে আকর্ষণ যখন মিশ্রণে চলে এলো, বি অণুগুলোর মধ্যে আকর্ষণটা, এ এবং বি এর মধ্যে আকর্ষণটা, এদের উপাদান মানে অণুগুলির মধ্যে আকর্ষণের তুলনায় বেড়েই যায়, তাহলে তখন আমরা রাউল্টের সূত্রের কি নেগেটিভ বিচ্যুতি। ধরো এইটা বিশুদ্ধ অবস্থায়, এটা মানে বিশুদ্ধ এর, আবার বি এর মনে করো এই রকম, তাহলে যখন দ্রবণে মিশ্রিত অবস্থায় থাকবে তখন কি হবে, ঋণাত্মক বিচ্যুতি দেখালে এইরকম একটা আমরা কার্ভ পাই, ঠিক আছে।
তো এই ঋণাত্মক বিচ্যুতির কারণ হলো এদের মধ্যে মিশ্রিত অবস্থায় আকর্ষণ বলটা কম হবে। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, এই অপশানগুলোর মধ্যে ইথানল অ্যাসিটন দেওয়া আছে। তো ইথানল আর অ্যাসিটনের মধ্যে ইথানলের যে মলিকুলস, ইথানলের মলিকুলসগুলো নর্মালি নিজেদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি, এবং মেশানোর পর আকর্ষণটা কিন্তু বাড়ে না। কাজে এ অথবা বি এদের ক্ষেত্রে একই। এবার আসছি অ্যাসিটন ক্লোরোফর্ম। অ্যাসিটনে কি হয়, অ্যাসিটনের মলিকুলগুলো ডাইপোলার ফোর্স অফ অ্যাট্রাকশনে পরস্পর যুক্ত থাকে, কিন্তু যখনই মিডিয়ামে ক্লোরোফর্ম চলে আসে, ক্লোরোফর্মের সঙ্গে কি একটা এইচ বন্ডিং করতে পারে, তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এদের মধ্যে এবি অবস্থাতে বাড়ছে। মানে এগুলো যদি আমরা এ মলিকুলস বলি, এগুলো যদি আমরা বি মলিকুলস বলি, ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়ছে, তাহলে অবভিয়াসলি এটা নেগেটিভ বিচ্যুতি দেখাবে। মিথানল ক্লোরোফর্মের ক্ষেত্রে এরকম কোনো এইচ বন্ডিং সৃষ্টি হয় না, ওরা নিজেদের মধ্যে এইচ বন্ডিং তৈরি করে, যেমন মিথানল অনুদের সঙ্গে, আর ক্লোরোফর্ম ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত থাকে। তো সঠিক আনসার হচ্ছে অ্যাসিটন। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে 20 গ্রাম ন্যাপথইক অ্যাসিড মোলার ম্যাসটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত হলে হিমাঙ্ক অবনমনের মান 2 কেলভিন। সো ডেল্টা টি এফ ভ্যালু ইকুয়ালস টু ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর মান, আই সমান আমরা জানি কে এফ এম। তো আই ইজিক্যাল টু দাঁড়াচ্ছে ডেল্টা টি এফ ওয়ার্ড ডিভাইডেড বাই কে এফ এম। সেক্ষেত্রে ডেল্টা টি এফ এর মান 2, কে এফ এর মান 1.72, আর মোলালিটি আমরা জানি 1 কেজি সলভেন্টে কত নাম্বার অফ মোলস অফ সলিউট আছে। তো সেটা আমরা বলবো 20 ডিভাইডেড বাই C11H8O2, এর থেকে মোলার ম্যাসটা আমরা পাচ্ছি 172। এবার এটার নিচে পুরোটা আমরা 50 গ্রাম বেঞ্জিন, তাহলে 50 গ্রাম বেঞ্জিন, তাহলে 1000 গ্রামে কত হবে না ইন্টু 1000। জাস্ট এই ক্যালকুলেশনটা করবো, 50 গ্রামে এত মোলস আছে 20/172, একে কত, 1000-এ কত। তো সেখান থেকে আয়ের ভ্যালুটা আসছে 0.5। এখন আই যেহেতু লেস দেন 1, তার মানে আমরা বলবো যে এ মলিকুলস অ্যাকচুয়ালি সংযোজিত হয়ে এন সংখ্যক মলিকুলসে, এন সংখ্যক এ মলিকুলস এন হচ্ছে, সেটা ডাইমার হতে পারে, ট্রাইমার হতে পারে, সংযোজিত হলে আয়ের ভ্যালুটা কি হয়, কমে যাবে। তো যেহেতু আয়ের মানটা 0.5, তাহলে মানে এটা বুঝতেই পারছি এন এর ভ্যালু হচ্ছে 2, তার মানে ডাইমার ফর্ম করে, ঠিক আছে। তো এবার প্রশ্নটা বলছে ভ্যান্টা ফ্যাক্টর কত, 0.5। নেক্সট, একই তাপমাত্রায় আইসোটোনিক দ্রবণ জোড়টিকে শনাক্ত করতে বলেছে। এখানে বলা হচ্ছে জলীয় দ্রবণে প্রতিটি যৌগ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এটা ধরে নাও। তো যেহেতু 0.01 মোলার ইউরিয়া আছে, এত মোলার ইউরিয়া আছে, তার যেহেতু এটা নন ইলেকট্রোলাইট, তার মানে এর এফেক্টিভ কনসেন্ট্রেশন দ্রবণে এটাই থাকছে, এটা ইউরিয়া। আর এটা 0.01 mNaCl, তাহলে অবভিয়াসলি এর এফেক্টিভ মোলারিটি হচ্ছে 0.01 × 2, যেহেতু NaCl কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে এর দুটো আয়ন তৈরি করে, Na প্লাস একটা, Cl মাইনাস একটা থেকে, তার মানে এফেক্টিভ কনসেন্ট্রেশন দেখো দুজনের আলাদা হয়ে গেল। অর্থাৎ এ অপশানে কখনোই যেহেতু আমরা জানি পাই সমান C/T, তাহলে অভিস্রবণ চাপ 1 হতে গেলে C কনসেন্ট্রেশনটা সেম হতে হবে। এবার দেখো বি অপশানে কি বলেছে, 0.02 NaCl, তার মানে তার এফেক্টিভ কনসেন্ট্রেশন হবে 0.02 × 2 মানে 0.04, আর Na2SO4 এটা দেওয়া হচ্ছে 0.01। যেহেতু এটা 3টে আয়ন দেয়, তার মানে এই 3 দিয়ে গুণ করলে 0.03, সো এটাও না। নেক্সট NaCl, এটা বলেছে 0.03, তার মানে যদি মোলার হয় তাহলে এফেক্টিভ কনসেন্ট্রেশন হচ্ছে কার্যকরী গাঢ়ত্ব 0.03 × 2, তাহলে 0.06। যেহেতু NaCl দুটি আয়নে আয়নিত হয়, মানে NaCl এর একটি অণু দুটি আয়ন কমপ্লিটলি তৈরি করে। নেক্সট হচ্ছে MgCl2, 0.02। এবার MgCl2 ভেঙে কি হয় না স্যার, জানি আমরা একটা থেকে 3টি আয়ন তৈরি হয়, একটা Mg2+ আর দুটো Cl-। তো অবভিয়াসলি কি হচ্ছে, এটা এফেক্টিভ কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে দেখো 0.06, তাহলে এখানেও 0.06, এটাও 0. এফেক্টিভ কনসেন্ট্রেশন সেম,
সো সি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট, এ এবং বি দুটি তরল, বলছে মেশানো হলে উৎপন্ন দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। ভেরি গুড। যদি এ এর 2 মোল বি এর 4 মোল মেশানো হয় তাহলে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ হয় 0.2 ATM। যদি ওই উষ্ণতায় বিশুদ্ধ এ এর বাষ্পচাপ 0.35 ATM হয় তাহলে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ কত হবে? 4টে অপশন দেওয়া আছে। তো এখানে প্রথমে আমার যেটা বলেছে PB0, এটা আননোন কোয়ান্টিটি, সো এটা আমার হচ্ছে জিজ্ঞাসা। তো এ তরলের আমি যদি বলি তাহলে PA, এটা PA0, এটা দেওয়া আছে 0.35 ATM। এখন দেখো রাউল্টের সূত্রে আমরা জানি P টোটাল ইকুয়ালস P অফ A প্লাস P অফ V। সো সিম্পলি এখান থেকে আমরা সূত্রটা বসিয়ে দেবো রাউল্টের সূত্রে। তাহলে আমি বলবো XA PA0 প্লাস XB PB0। এবার দেখো এক্স এ কত না, টোটাল নাম্বার অফ মোলস আমাদেরকে জানতে হবে। না দেখো প্রথমে বলেছে এ 2 মোল আর বি 4 মোল, তাহলে টোটাল 6। তাহলে এক্স এ হচ্ছে 2 এর নিচে 6, এক্স এ হচ্ছে 2 এর নিচে 6, আর PA0 এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 0.35 ATM। এবার প্লাস XB, XB মিনস 4 মোল ডিভাইডেড বাই 6 ইন্টু PB0, PB0টা আননোন। আর পি টোটালটা কত দেওয়া আছে, দ্রবণ মানে মোট বাষ্পচাপ কত দেওয়া আছে 0.2, তাহলে এখানে লিখে দাও 0.2। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি PB0 ইজ ইকাল টু 0.125 ATM। এই হচ্ছে কনসেপ্টটা, ঠিক আছে, ATM। তাহলে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ, বি তরলের এইটা হচ্ছে। এবার তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, FeOH হোল 3 সল। দেখো FeOH হোল 3 এই সলকে তঞ্চিত করার জন্য যখন কয়েলের রূপে থাকে এ অ্যাকচুয়ালি কি করে না আয়রন 3+ কে অধিশোষিত করে। তাহলে এই কলয়েডের যে আমরা বলবো যে ক্যারেক্টারিস্টিক্স সেটা অবভিয়াসলি হবে পজিটিভলি চার্জড সল পার্টিকেল। তো এই পজিটিভলি চার্জড সল পার্টিকেলকে যদি তঞ্চিত করতে হয়, বলছে কোন আয়নটি জরুরি, তাহলে অবভিয়াসলি নেগেটিভ কোনো ইলেকট্রোলাইট থেকে সৃষ্ট অ্যানায়ন। তাই এখানে অ্যানায়নগুলির মধ্যে দেখো PO4 -3 এর চার্জ সবচেয়ে বেশি, তার মানে এটা সবচেয়ে বেশি এফেক্টিভ, অর্থাৎ এর তঞ্চন ক্ষমতা সবচেয়ে বেশি হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি লায়োফোবিক বা দ্রাবক বিকর্ষী কলয়েড? দ্রাবক বিকর্ষী মিনস লায়োফোবিক কলয়েড, ফোবিক অর্থাৎ সলভেন্ট এর সঙ্গে যার একটা মানে আকর্ষণটা একদম কম, বরং সলভেন্টটাকে এরা ডিসলাইক করে। তো আমরা জানি দুধ একটা ভালো ইমালশন, সেটা অবশ্যই লায়োফিলিক, রক্ত তাও গাম। সুতরাং গোল্ড সল ইজ দ্য রাইট চয়েস হিয়ার, দ্রাবক বিকর্ষী, এবং এটা একটা দুস্থিত কলয়েডও আমরা এই কারণে বলে থাকি। এরকম গোল্ড সল, সিলভার সল বা সালফার সল এগুলো সবই হচ্ছে লায়োফোবিক, এগুলো আমরা আগের মডেলেও আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, একটা কলাম ম্যাচিং। তো বিভিন্ন ক্রিম ও লোশনে ব্যবহৃত হয়, প্রথম অপশানটা দেওয়া আছে বিভিন্ন ক্রিম ও লোশনে ব্যবহৃত হয়। দেখো কার্বোমার, কার্বোমার একটা থিকেনিং এজেন্ট, থিকেনিং এজেন্ট। তো আমরা জানি যে যে ক্রিম বা লোশন এগুলো তো থিক থাকে, তো এই থিকেনিং এজেন্ট হচ্ছে এখানে কার্বোমার। তাহলে 1 ম্যাচেস উইথ বি। 2 নম্বর দেখো, 2 নম্বরটা হচ্ছে দেখো আইসক্রিম। আইসক্রিমে আমরা জানি জিলেটিন ইউজ করা হয়, যেটা কি করে না ওই যে আইসক্রিমের মধ্যে যে বরফ কণাগুলো জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেটাকে বাধা দেয়। 3 নম্বর চকোলেট প্রস্তুত করতে ব্যবহার করি আমরা লেসিথিন এ। লেসিথিন এখানে একটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে, ইমালসিফায়ার। আর দুধে তোমরা জানো কেসিন থাকে 4টা ডি, যেটা একটা ইমালসিফায়ার রূপে কাজ করে।
প্রোটিন এবং ফ্যাটকে দ্রবীভূত করতে সাহায্য করে। সো আই থিঙ্ক বি ইজ দ্য রাইট চয়েস। বি, যেখানে আমার দেওয়া আছে 1 ম্যাচেস উইথ বি, 2 ম্যাচেস উইথ সি, 3 ম্যাচেস উইথ এ অ্যান্ড 4 ম্যাচেস উইথ ডি। তোমাদের সুবিধার জন্য আমি এখানে সলভটা করে দিয়েছি, সলিউশনটা তোমরা তুলে নিতে পারো। নেক্সট, কোন অক্সি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 3? এটা বহু আলোচিত, আমরা অনেকবার ধরে আলোচনা করছি। এটা H3PO4 এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো এখানে তোমরা এই কনসেপ্টটা থেকে তোমরা করতে পারবে। দেখো OH বন্ড ব্রেকিংটা এখানে 3টে জায়গায় ঘটবে। সো এটা একটা ট্রাই বেসিক অ্যাসিড, ট্রাই বেসিক অ্যাসিড। ওকে, H3PO4, এবং সে কারণেই অ্যাকচুয়ালি Na3PO4 একটা সল্টের অস্তিত্ব আছে। এরকম টাইপের কোশ্চেন করতে পারে যে Na3PO4 আছে, আবার H3PO3 থেকে প্রশ্ন করতে পারে যে H3PO3 আছে, Na2HPO3 সল্ট পাওয়া যায়, বাট Na3PO3 সল্ট কেন পাওয়া যায় না? কারণ দেখো Na3PO3 কেন পাওয়া যায় না, কারণ H3PO3 এটা হচ্ছে ডাইবেসিক, কাজে এটা হওয়া সম্ভব না। তো চলো নেক্সট কোশ্চেন। ফসফিন অপেক্ষা, স্টেটমেন্টটা আমরা পড়ে নেব, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি। দেখো অ্যামোনিয়া একমাত্র এই মলিকুল কি করে, অন্যান্য হাইড্রাইড অপেক্ষা, নাইট্রোজেন গ্রুপের যে অন্যান্য হাইড্রাইড অপেক্ষা একটু এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা। এই কারণেই, কারণ এটা H বন্ডিং প্রডিউস করে নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে স্ফুটনাঙ্কটা ম্যাক্সিমাম করে। স্বাভাবিকভাবেই অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক অন্যান্য হাইড্রাইডের তুলনায় বেশি, এবং এটা রাইট স্টেটমেন্ট। নেক্সট, রিজিনে বলা হচ্ছে দেখো নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের আকার বড় না, এটা কারণ নয়, কারণটা এদের মধ্যে H বন্ডিং, ঠিক আছে। সো আর ইজ নট দ্য রাইট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট এ। সো আই থিঙ্ক বি ইজ দ্য রাইট চয়েস হিয়ার। সো বি। সমস্ত ছাত্রছাত্রীদের আমি এই চ্যানেলের স্বাগত যেমন জানাই, তেমন তোমাদের একটা অনুরোধও করব, প্লিজ তোমরা অবশ্যই এটা বন্ধু বান্ধবদের মধ্যে তোমাদের ফেসবুক পেজে একটু শেয়ার করে দিও, যাতে করে এটা সবার কাছে পৌঁছায়। এইটুকু আন্তরিক অনুরোধ তোমাদের কাছে রইল। চলো কোয়েশ্চেন নাম্বার 11 আমরা এটা সলভ করব। নাইট্রোজেনের অক্সাইডগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি নাইট্রাস অ্যাসিডের অ্যানাইড্রাইড? তাহলে অ্যাসিডের অ্যানাইড্রাইড কখন হয়? আর নিশ্চয়ই ওই কোনো যে অক্সাইড থেকে আমরা জানি অক্সাইডটা অ্যাকচুয়ালি জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, তাহলে সেটা হবে তোমার নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। তো নাইট্রাস অ্যাসিড ওখানে সংকেত হচ্ছে HNO2। তো দেখো প্রথমে আমরা এখানে অবভিয়াসলি বলবো N2O3। N2O3 সঙ্গে দেখো জলের বিক্রিয়া ঘটলে তৈরি হচ্ছে HNO2। ওকে, HNO2। তো এই N2O3 এখানে হচ্ছে একটা অ্যানাইড্রাইড, যেটা কি করে নাইট্রাস অ্যাসিডের অ্যানাইড্রাইড বলবো। একইভাবে দেখো N2O5 এর সঙ্গে যখন জলের বিক্রিয়া করব H2O, দেখো কি তৈরি হচ্ছে, দেখো HNO3। সো নাইট্রিক অ্যাসিডের অ্যানাইড্রাইড হচ্ছে N2O5। আবার N2O4 মানে এটা অ্যাকচুয়ালি ডাইমার। কার ডাইমার? স্যার NO2 ডাইমার। তাহলে সে জলের সঙ্গে যখন বিক্রিয়া করছে, দেখো কি তৈরি করছে। আবার দেখো N2O4 ডাইমার, NO2 ডাইমার যেমনটা বললাম, সেটা দেখো জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, HNO2। সরি, HNO3। সো এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা ডাইমার। দেখো 3 × 6 = 4 HNO3। হ্যাঁ, তো তাহলে দেখো N2O4 + H2O এটা মিক্সড অ্যাসিড উৎপন্ন করছে। তার মানে এরা হচ্ছে N2O4 আমরা বলতে পারি এটা মিক্সড অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো এক্ষেত্রে যে কোশ্চেনটা দেওয়া আছে যে নাইট্রাস অ্যাসিডের অ্যানাইড্রাইড, তাহলে সেটা একমাত্র অপশন করছে N2O3। সো বি ইজ দ্য রাইট চয়েস।
আর নাইট্রিক অক্সাইড কোনোভাবেই কোনো অ্যাসিডের অ্যানাইডাইড হয় না। নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ বলা হচ্ছে গ্রুপ টেট্রাহ্যালাইড, গ্রুপ 16 মৌলগুলি টেট্রাহ্যালাইড। তো গ্রুপ 16 মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। তো আমি যদি সালফারের, অক্সিজেনের নর্মালি টেট্রাহ্যালাইড পাওয়া যায় না, কিন্তু সালফারে আমি যদি টেট্রাহ্যালাইড SF4 এর কথা বলি, তাহলে দেখো এই যৌগে সালফারের অ্যাকচুয়ালি বন্ড পেয়ার কটা হচ্ছে? 4টে, এফ 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 এফ, আর মোট 6টা ইলেকট্রন, তাহলে অবভিয়াসলি একটা লোন পেয়ার। তার মানে লোন পেয়ার হচ্ছে একটি, আর বন্ড পেয়ার হচ্ছে 4টি। তার মানে এক্ষেত্রে 4 + 1 5, তার মানে এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার sp3d। তো অবভিয়াসলি sp3d ইজ দ্য রাইট চয়েস। এবং এই স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, দেখো তাহলে এখানে হচ্ছে এস, এইগুলো এফ হবে, তাই না? আর এই জায়গাটা লোন পেয়ার হবে। তার মানে দেখতে কিরকম, ঠিক ঢেঁকির মতো, তাই না? এটা ঢেঁকির দুটো পা, এটা একটা পা, এটা একটা পা। আর জাস্ট এই ঢেঁকির এইটা নিচের দিকে হয় যখন এর দিকে উপর দিকে টানা হয়, বা উল্টোটা। তো এটা সিসা স্ট্রাকচার। নেক্সট ওজনের বিরঞ্জন ধর্মের কারণ অবভিয়াসলি জাইমান অক্সিজেন। কারণ ওজন ভেঙে গিয়ে তৈরি করে O2+O। তাই জাইমান অক্সিজেন অ্যাকচুয়ালি কোনো পদার্থকে কি করে, কোনো একটা পদার্থের সঙ্গে যুক্ত হয়ে তাকে কি করে, সেই তাকে বিরঞ্জিত করে, তাই তো? তো এই যে জায়গাটা হচ্ছে বিরঞ্জিত করে, তাহলে জাইমান অক্সিজেন কি করে, পদার্থের সঙ্গে অক্সিজেন অ্যাড হচ্ছে, তার মানে এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। সো এটা সিম্পল, এ ইজ দ্য রাইট চয়েস, জারণ। নেক্সট, টিংচার আয়োডিন। তোমরা জানো এটা মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো এই টিংচার আয়োডিনের বলছে কম্পোজিশনটা কি? অবশ্যই ইথানলীয়, মানে ইথানল হচ্ছে এখানে, অ্যালকোহল হচ্ছে মূল সলভেন্ট। এই অ্যালকোহল সলভেন্টে কি করা হচ্ছে, I2 এর দ্রবণ, তার সাথে KI রাখা হচ্ছে, KI অর্থাৎ KI মিশ্রিত ইথানলীয় দ্রবণ। তো এতে এবং মনে রাখবে এটা 2 থেকে 7% আয়োডিন মূলত কি করা হয়, ডিসলভ করা হয়, ঠিক আছে? তো এটা একটা অ্যান্টিসেপটিক, টিংচার আয়োডিনটা অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে আমরা ইউজ করি, কোথাও কাটা ছেঁড়া ইত্যাদির জন্যে অ্যান্টিসেপটিক, সেপটিক যাতে না হয়, অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে কাজ করানো হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফ্লুরিন ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করছে, ঠান্ডা জল এবং ইন প্রেজেন্স অফ লঘু NaOH। তাহলে লঘু NaOH ঠান্ডা, আর ফ্লুরিন দেওয়া হচ্ছে 2F2+, রিয়াকশান করে তৈরি করবে NaF অবভিয়াসলি, আর তার সাথে OF2, আর তার সাথে H2O। তাহলে টোটালি তৈরি হচ্ছে কি NaF অ্যান্ড OF2। সো বি ইজ দ্য রাইট চয়েস। এবার অপশন ডি কেন হলো না? দেখো এখানে H2O যদি দিত তাহলে কিন্তু হতো, এখানে NaF দিয়েছে, H2 দিয়েছে, কাজে ডিটা হলো না। নেক্সট আমরা একটা ম্যাচিং দেখে নেব। তো এখানে প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো এখানে ম্যাচিং এ স্ট্রাকচারাল কিছু রিপ্রেজেন্টেশন করেছে XCF2, এটা অনেকবারই হয়েছে। তো এটাতে আমরা জানি যে এলপি হচ্ছে তোমার 3, মোট তো 8টা ইলেকট্রন, 3 জোড়া 3 গুণে 6টা, আর দুটো বন্ড পেয়ার হয়েছে, BP = 2, তার মানে হচ্ছে sp3d। সো এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, সো 1 ম্যাচেস উইথ A। তারপরে 2 নম্বরে দেখো দেওয়া আছে XeF6। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোন পেয়ার থাকবে, 6টা বন্ড পেয়ার, তার মানে LP = 1 আর BP = 6, 6 + 1 7, তার মানে হবে sp3d3। সো 2 ম্যাচেস উইথ, ভালো করে দেখে নাও sp3d3 কোথায়, হ্যাঁ B। সো 2 ম্যাচেস উইথ B। এবার 3 নম্বর চলে আসি, XeOF4। সেক্ষেত্রে দেখো লিউইস ডট করলে আমরা এইটা আসছে XeOF4, তাহলে 4খানা, 2খানা 6খানা, একটা লোন পেয়ার রয়ে যাচ্ছে। তো BP = হচ্ছে 5,
আর এলপি হচ্ছে 1, সো 5 + 1 6, সো sp3d2, so 3 matches with sp3d2, 3 ম্যাচেস উইথ কতর সঙ্গে ম্যাচ করলো দেখো না, 3 ম্যাচেস উইথ sp3, 5 6 তো sp3d2, তাহলে 3 ম্যাচেস উইথ d, 3 ম্যাচেস উইথ d, and the left compound here it is XeO3. so XeO3 স্ট্রাকচার যদি আমরা করি, এই তো স্ট্রাকচার, লিউইস ডট যদি করি, লোন পেয়ার, সো বন্ড পেয়ার এখানে দেখো 3টি আর লোন পেয়ার হচ্ছে 1টি, তারপরে sp3 স্ট্রাকচার C, so 4 matches with C, so D is the right choice. Okay, next question, প্রদত্ত অণুটির IUPAC নাম, কোশ্চেন নাম্বার 17। তো তোমরা দেখো এইচ এখানে বিলো দ্য প্লেন আছে, যেহেতু এই ডটেড ব্রোকেন লাইন আছে, তো এইভাবে আমরা এঁকে নেব, মিস্টেক হচ্ছে সি, আর এটা অ্যাবাভ দ্য প্লেন, তারপরে এটা CH3, আর ইন প্লেনে আছে এই যে CH এই পার্টটা, এবার CH3টা কিন্তু এবার এটাও কিন্তু অ্যাবাভ বিলো হবে, যাই হোক এটা আমরা দেখাচ্ছি না, আর এটা নেক্সট হচ্ছে Cl ইন প্লেনে আছে, তো এখানে প্রায়োরিটাইজ করলে এ হবে এটা, বি হবে এটা, এবং সি হবে এটা, অ্যান্ড ডি ইজ দ্য, সো স্টিয়ারিং রুলে যদি ফেলি দেখো এইটা আসছে অ্যান্টি ক্লক, সো অ্যান্টি ক্লক মিনস এটা হবে অপশান বি 2 ক্লোরো। এবার 2 ক্লোরো কেন, দেখো নাম্বারিং করতে গেলে আমরা তো কার্বনে 1 দেবো না, এই কার্বনে নাম্বারিংটা একটু বলে দিই, তো এখানে আমরা দেবো 1, এখানে আমরা দেবো 2, এখানে দেবো 3, অবভিয়াসলি এখানে 4, তাহলে 2 ক্লোরো 3 মিথাইল গ্রুপ বিউটেন, 2 ক্লোরো, সো বি ইজ দ্য রাইট চয়েস, এবং এস কাইরাল কার্বন হচ্ছে এই 2 নম্বর কার্বনটা, এবং এটার কনফিগারেশন হচ্ছে ইস। নেক্সট কোয়েশ্চেন, সূর্যালোকের উপস্থিতিতে ফুটন্ত টলুইনের স্ট্রাকচার তোমরা জানো, এইটা বেঞ্জিনের সঙ্গে একটা CH3 গ্রুপ, তাই তো, তো এই টলুইনের সঙ্গে যদি ফুটন্ত অবস্থাতে যদি ক্লোরিনের মুক্তমূলক বিক্রিয়া, আমরা জানি এটা, তো জাস্ট ClCl বন্ডটা ভাঙবে, আর এখানে এই যে CH3 আছে না, CH3 একটা হাইড্রোজেনকে ভেঙে দাও, তো জাস্ট এই জায়গাটা ফার্স্ট স্টেপে কী হবে, ভেঙে গিয়ে অ্যাকচুয়ালি বেঞ্জাইল ক্লোরাইড তৈরি হবে, কি তৈরি হবে, CH2Cl, মুক্তমূলক বিক্রিয়া, কাজেই এইটা সঠিক অপশান হচ্ছে সি ইজ দ্য রাইট চয়েস, বেঞ্জাইল না বি, বেঞ্জাইল ক্লোরাইড তো বি অপশানে আছে, তাই না, আমার এডিটিং একটু ভুল আছে, ঠিক আছে, এটা অপশানটা দেখে নাও, বেঞ্জাইল ক্লোরাইড হচ্ছে সি অপশান। নেক্সট কোশ্চেন, প্যারাক্লোরো অ্যানিসোল স্ট্রাকচারটা লিখবো আগে আমরা, প্যারাক্লোরো অ্যানিসোল, তো OCH3 গ্রুপ আর ক্লোরিন এই প্যারা পজিশনে আছে, এবার এখানে দেওয়া হচ্ছে NaNH2, এটা একটা ভালো নিউক্লিওফাইল, ইন মিডিয়াম হচ্ছে NH3, তো এখান থেকে তৈরি হবে NH2 মাইনাস, একটা ভালো কি, এটা ভালো একটা নিউক্লিওফাইল। এবার প্রশ্ন হচ্ছে যে কি প্রোডাক্ট তৈরি হবে, মুখ্য বিক্রিয়া, তো অবভিয়াসলি এখানে দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা মেটা এবং একটা প্যারা, তো প্রোডাক্ট দুটো যেটা তৈরি হবে দেখো প্রথমে বলি OCH3, তো এখান থেকে প্যারাক্লোরো, তো যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা আমরা বুঝে নেব যে অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট তৈরি হবে এ এবং বি, তো সেটা বুঝতে গেলে আগে মেকানিজমটা একটু দেখে নিই। তাই NH3 যেহেতু মিডিয়ামে একটা বেস, সে এই আম্লিক এইচকে কি করবে, অ্যাডস করবে NH4 + Cl-, তাই এটা একটা বেঞ্জাইন তৈরি হলো। ফার্স্ট অফ অল এটা কি তৈরি হলো, একটা দেখো প্যারা পজিশন থেকে ক্লোরিনটা রিমুভ হলো এবং এখানে একটা বেঞ্জাইন গ্রুপ তৈরি হলো, তাই না। এবার প্রশ্ন হলো যে এই যে মিডিয়ামে আমার একটা নিউক্লিওফাইল আছে NH2-, তাহলে সে কি করতে পারে, এখানেও অ্যাটাক করতে পারে, আবার এখানেও অ্যাটাক করতে পারে, সেই অনুযায়ী দুটো প্রোডাক্ট তৈরি হবে। তো যদি 1 নম্বর প্যাথওয়েতে করে তাহলে কি প্রোডাক্টটা হচ্ছে দেখো, আর 2 নম্বর প্যাথওয়েতে করলে কি হয়, 1 নম্বর প্যাথওয়েতে করলে NH2 যদি এখানে অ্যাটাক করে, NH2 মানে অ্যাকচুয়ালি এই বন্ডটা তো খুলে যাবে, যখন NH2- এখানে অ্যাটাক করা মানে কি, তো এখানে প্লাস হবে, তাহলে অবভিয়াসলি প্যারা পজিশনে মাইনাস হবে,
তাহলে এখানে অ্যাটাক হয়ে গেল, মেটা পজিশনে চলে এলো, OCH3 মেটা পজিশনে NH2 এলো। এবার দেখো এখানে এই মাইনাসটা অনেক, মানে মাইনাস চার্জটা অনেকটা দূরে আছে, কিন্তু এইটা রেজোনেন্সের দ্বারা এটা স্টেবিলাইজড হয়ে যাবে, কারণ এই ইলেকট্রন যে ডেন্স এরিয়া, এখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা, এটা রেজোনেন্সের দ্বারা OCH3 যে রেজোনেন্স, সেই রেজোনেন্সের দ্বারা OCH3 গ্রুপে এটা স্টেবিলিটি গেন। আর 2 নম্বর প্যাথওয়েতে OCH3 যেটা 2 নম্বর প্যাথওয়েতে দেখো এখানে নেগেটিভ চার্জটা গ্রো হচ্ছে, তো এখানে না মাইনাস আই এফেক্ট না মাইনাস আর এফেক্ট, কোনো এফেক্ট দ্বারাই OCH3 গ্রুপ অ্যাকচুয়ালি এই অ্যানায়নটাকে স্টেবিলাইজ করতে পারে না, সেজন্য এইটা হয় মাইনর অ্যামাউন্টে আর এইটা হয় মেজর অ্যামাউন্টে। প্যারা পজিশনে থাকলেও এটা কি হতে পারে এটা রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি গেইন করতে পারে। তো বিষয়টাকে এভাবেও তোমরা ভাবতে পারো, দেখো এই যে স্টেপটা, যে স্টেপে আসলে NH2 অ্যাটাকটা হচ্ছে, এই স্টেপের কথা বলছি। এই স্টেপে দেখো এই কার্বনটা যেমন NH2 অ্যাটাক হতে পারে, তেমনি এই কার্বনেও হতে পারে। এবার দেখো এই মাইনাস আই এফেক্ট অফ OCH3 যদি আমরা এটা ভাবি, তাহলে দেখো এই গ্রুপটাতে কিন্তু মানে এই কার্বনতে কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা কম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি দেখিয়ে দিই। এই যে এই কার্বনটাতে ইলেকট্রন ঘনত্ব কম হবে ডিউ টু মাইনাস আই প্রভাব OCH3, কিন্তু এই কার্বনে মানে অর্থাৎ প্যারা পজিশনে যে কার্বন, সেখানে কখনোই এই মাইনাস আই এফেক্ট কাজ করবে না, অনেক দূরে চলে গেছে, সেই জন্য NH2 মেজর অ্যাটাকটা এই কার্বনেই ঘটবে এবং মেটা অ্যামিনো প্যানিসুল এই কম্পাউন্ডটাই হবে এখানে মেজর। পরেরটা খুবই একটা সহজ প্রশ্ন, SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে। তো দেখো এখানে ডি অপশানটা লক্ষ্য করো, ডি অপশানটাতে দেখতে পাচ্ছি টার্সিয়ারি, বাকি সবগুলোই কিন্তু সেকেন্ডারি এবং প্রাইমারি। লার্জার গ্রুপ CH3 আছে, তো ওই লার্জার গ্রুপ CH3 থাকার কারণে নিউক্লিওফাইল SN2 রিয়াকশন করতে পারে না, সেই জন্য ফার্স্ট স্টেপে কী হয়, এটা ভেঙে গিয়ে কার্বনিয়াম আয়ন তৈরি হয় এবং এটাই SN1 pathway. So D is the right choice. Next question number 21. ক্লোরোবেনজিনকে গাঢ় স্টোসোফোরের উপস্থিতিতে ক্লোরালের সঙ্গে বিক্রিয়া, তো অনেকবার আলোচনা করেছি, এটা DDT প্রস্তুত করা হয়, আমি আর এটা নিয়ে আলোচনা করছি। ক্লোরাল মিনস CCl3CH ডাবল বন্ডো, এটা অ্যাকচুয়ালি রিয়াকশন করে তার সাথে ক্লোরোবেনজিনের সাথে, এইভাবে রিয়াকশনটা হয়, তাই না? মিডিয়ামে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়, এটা অনেকবার আলোচনা করেছি। এখান থেকে জল বেরিয়ে গেল, জাস্ট এই CH এর সঙ্গে দুটো এরকম পজিশনে ঢুকে গেল, মানে যুক্ত হয়ে গেল এই ক্লোরোবেনজিন পার্টটা। তো এটা হচ্ছে আমাদের DDT। সো দিস ইজ দ্য আনসার, বি DDT। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? তো এটাও আমরা আগে আলোচনা করেছি যে সমস্ত যৌগগুলো I2 দ্বারা জারণের ফলে এরকম একটা গ্রুপ তৈরি করতে পারে দ্রবণে, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তো প্রথমটার ক্ষেত্রে দেখো জারণের ফলে তৈরি হচ্ছে এরকম একটা গ্রুপ, এরকম একটা যৌগ এর, সো এর ক্ষেত্রে CH3CO নেই, সো এটা পারে না। বি এর ক্ষেত্রে তৈরি হচ্ছে অবভিয়াসলি এরকম, আয়োডিন দ্বারা জারিত হলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, অবভিয়াসলি এটা রিয়াক্ট করবে। আর নেক্সটটা ইথার, এ তো করবে না, আর অ্যালকোহল এটাও আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, সো বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট, নিচের কোন যৌগটি জলীয় NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করবে? তো জানি NaOH একটা বেসিক বেস, তো এই বেসের সঙ্গে অবভিয়াসলি কোনো একটা অ্যাসিড রিয়াকশন করবে। তো দেখো ইথাইল অ্যালকোহল, এটা অ্যাসিড নয়, অ্যাকচুয়ালি জলের মতোই প্রসম। তারপরে দেখো বেঞ্জাইল অ্যালকোহল, এরও অম্লত্ব খুবই কম। টার্সিয়ারি বিউটানল সি, এটাও ন। সো ফেনলের আমরা জানি অম্লত্ব যথেষ্ট বেশি ফেনল, কারণ এটা জলীয় দ্রবণে গিয়ে অ্যাকচুয়ালি ফেনক্সাইড অ্যানায়ন একটা সুস্থিত আয়ন তৈরি করে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করে এবং H+ দেয়, সো এইটা রিয়াক্ট করবে। ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা দেখছো ভিউটা, আমি দেখছি যথেষ্ট হচ্ছে, কিন্তু
তোমরা কোনো কমেন্ট দিচ্ছ না। আসলে কিভাবে আরও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে, সেই রকম কিছু যদি কমেন্ট পেতাম তাহলে আমার ভিডিওটা তৈরি করতে আরও ভালো লাগতো। তো প্লিজ একটু কমেন্ট করবে যে কোনো জায়গায় বুঝতে পারছো কিনা, বা কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, কোনো কনফিউশন হচ্ছে কিনা, সেটা অবশ্যই একটু জানালে আমার ভালো হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24-এ কী বলছে দেখো, নিচের কোনটি বেশি আম্লিক? তো এটা বহু চর্চিত, যখনই ফেনল জাতীয় যৌগই বেশি আম্লিক হবে। তো বি অপশান আর সি অপশান এর মধ্যে দেখো, বি অপশানে কি হচ্ছে, যখন নাইট্রো গ্রুপ থাকে না অর্থ পজিশনে, তখন এর যে -I এবং -R এফেক্ট, এই দুটোর জন্যে -R, এর জন্য কী হয়, ফেনলের থেকে এটা অম্লত্ব বেড়ে যায়। আর যদি মিথাইল ফেনল হয় সেক্ষেত্রে দেখো, অর্থোমিথাইল ফেনল সে আবার তার +I এফেক্ট হওয়ার কারণে এই যে ফেনক্সাইড অ্যানায়নটা হয় এটাকে দুস্থিত করে, কাজে এর অম্লত্ব বি এর থেকে কম হবে। আবার ডি এরটা দেখো, অর্থোমিথক্সি ফেনয়েল, অর্থোমিথক্সি, এইখানে যে ফেনল থেকে O- তৈরি হবে না, এই মিথক্সির কি আছে, মিথক্সির +R রেজোনেন্স আছে, আবার +I আছে। এখন +R এর এফেক্টিভিটি রেজোনেন্সের বেশি, গ্রেটার দ্যান -I, সেই জন্য কী হবে, এটাকে ডিস্টেবিলাইজ করে ফেনক্সাইড অ্যানায়নটাকে। সো এই জন্য এটাও অম্লত্ব কমে যায়। তো বি ইজ দ্য রাইট চয়েস, বি এর অম্লত্ব ম্যাক্সিমাম হবে। এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি। তো এক্সপ্লেনেশন কারো যদি মনে হয় বুঝতে পারছো না, আমাকে অবশ্যই একটু কমেন্ট করবে প্লিজ। নেক্সট বিবৃতি, ইথাইল ফিনাইল ইথার, ইটি ও ফিনাইল মিনস হচ্ছে, এখানে সিঙ্গেল বন্ড হবে, সরি মুছে দাও। তো এরপরে বন্ডিংটা দিয়ে দাও, বন্ডিংটা হচ্ছে ফিনাইল। একে যদি আমরা বলছে উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে ইথাইল ফিনাইল ইথারকে প্রস্তুত করতে পারবো, অবভিয়াসলি তাই। কোনো ইথার প্রস্তুত করার জন্য একটা, আমি ধরো এরকম একটা নিলাম ইথক্সাইড OET-, সরি ফেনক্সাইড অ্যানায়ন নিলাম PHO-। এবার আমি কি দিলাম, CH3CH2Br দিলাম, ব্রোমাইন, এটা তো গুড কি লিভিং গ্রুপ, তাহলে ফেনক্সাইড এন্টার করবে, তাহলে সিস্টেমে একটা SN2 রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়ে যাবে CH3CH2OPH। তো এটা সত্য। বিবৃতি 2, ব্রোমোবেঞ্জিনের সঙ্গে সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়া একদমই সম্ভব নয়। কারণ দেখো, এখানে যদি আমি এইটার জায়গায় এইটা যে উল্টোটা নিতাম, অর্থাৎ ব্রোমোবেঞ্জিন নিতাম, এই যে ব্রোমোবেঞ্জিন, তো এখানে ইথক্সাইড মানে OET-, এই পিছন দিক দিয়ে অ্যাটাক করতে পারতো না 1 নম্বর, তার মানে SN2 রিয়াকশন হবে না। এবার যদি বলো SN1 পথে হতে গেলে কি করতে হবে, ফিনাইল ক্যাটায়ন তৈরি করতে হবে, যেটা একদমই আনস্টেবল এবং ব্রোমাইন মাইনাস। তো ফিনাইল ক্যাটায়ন এটা অত্যন্ত দুস্থিত, সেই জন্য এর দিক তৈরি হয় না, SN1ও সম্ভব না। সো এই প্রসিডিওরটা সম্ভব না। সো বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 1 সত্য। সো বি ইজ দ্য রাইট চয়েস। দেখো এখানে এক্সপ্লেনেশনটা কিন্তু আমি করেও দিয়েছি, তোমাদের সুবিধার্থের জন্য এক্সপ্লেনেশনটা পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করো এবং এখান থেকে সলভ করে নাও। তো নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে, পরের কোশ্চেনটা দেখো খুব ভালো করে, পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 26। তো এখানে একটা ইথার দেওয়া হচ্ছে CH3 প্রোডাক্ট হচ্ছে P, তারপরে Cl2FeCl3Q, HBr হিট R। সো কি তৈরি হবে ফাইনালি, সেটা আমাদেরকে মানে R আমাদেরকে শনাক্ত করতে হবে। তো এখানে আমরা যদি মেকানিজমটা করি তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমরা অ্যানিসোলটা নিলাম। এখন এটা আমরা জানি যে OCH3 গ্রুপ এর +R প্রভাব বেশি কম্পেয়ার টু -I। সো এই কারণে অ্যাকচুয়ালি এ অর্থ এবং প্যারা পজিশনটাকে কোনো ইলেকট্রোফিলিক অ্যাটাকের জন্য রেডি করে, ইলেকট্রোফিলিক অ্যাটাক। কারণ দেখো এই যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন ঘনত্ব বাড়াবে অর্থ এবং প্যারা পজিশনে, তার মানে এটা অর্থ প্যারা নির্দেশক। এবার এখানে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হচ্ছে, তোমরা জানো CH3C, এটা ক্যাটায়ন তৈরি করে সুস্থিত, এবং তার সাথে AlCl4-। তো
তো এখানে অবভিয়াসলি প্যারা পজিশনে ঢুকবে, তার কারণ দেখো এইটা স্ট্রাকচারটা অনেকটা বড়, তো স্টেরিক রেজোনেন্সটা যাতে স্টেরিক বাধা যাতে না আসে সেই জন্যে সেটাকে প্যারা পজিশনে এটা একটা মেজর হলো, এটা মেজর হবে, আর অর্থ পজিশনে আসবে না। নেক্সট হচ্ছে দেখো Cl2 FeCl3, এটা সিম্পলি কি করবে, এটাও একটা ইলেকট্রোফিলিক আক্রমণ ঘটবে, অবভিয়াসলি এই অর্থ পজিশনে ঘটবে। এই Cl2 Fe যে Cl3 দিচ্ছে এর থেকে অ্যাকচুয়ালি কী হবে বলো তো, এর থেকে অ্যাকচুয়ালি হবে Cl প্লাস একটা ইলেকট্রোফাইল তৈরি হবে, এর থেকে তৈরি হবে একটা Cl প্লাস ইলেকট্রোফাইল। তো সেখান থেকে Cl প্লাস ইলেকট্রোফাইলটা কী হবে, Cl প্লাস ইলেকট্রোফাইলটা অবভিয়াসলি এই অর্থ পজিশনটাকে প্রেফার করবে, কারণ OCH3 আমরা জানি এটা অর্থ প্যারামিটারের সঙ্গে এটা ভ্যাকেন্ট আছে। তো দেখো Cl এখানে চলে এলো। এরপর কি হচ্ছে, মিডিয়ামে যখন HBr দিচ্ছ, HBr থেকে তৈরি হয় কি বলতো, H প্লাস আর Br মাইনাস। এবার H প্লাস অ্যাড হয়ে যাবে কার সাথে বলতো, এই যে ফেনোলিক OH এর লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার অ্যাড করলো H প্লাসকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো বলতো, এটা একটা ক্যাটায়ন তৈরি হলো। এই ক্যাটায়নে এই বন্ডটা OC, এই যে বন্ডটা এবার ব্রেক করে এই নিউট্রালাইজেশনটা করে দেবে, প্রশমনটা ঘটাবে, এবং Br মাইনাস ব্যাকসাইড অ্যাটাক করে SN2 রিয়াকশন করবে এখানে, ঠিক আছে। তাহলে এর থেকে কি তৈরি হচ্ছে, CH3Br, আর এক্ষেত্রে এই নিউট্রালাইজেশনটা করার জন্য এই বন্ডটা ভেঙে গিয়ে ও এর মাথায় তাহলে ফেনোলিক একটা কম্পাউন্ড। এবার দেখো এটা ম্যাচ করছে কার সাথে, অবভিয়াসলি সি এর সাথে, সো সি ইজ দ্য রাইট চয়েস। তোমাদের সুবিধার জন্য এখানে কিন্তু আমি পুরো প্রসিডিওরটা দিয়ে দিয়েছি, ব্যাখ্যাটা তুলে নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, ড্যাশ একটি পলিস্যাকারাইড এক্স ড্যাশ শুধুমাত্র বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, এক্স যৌগটি। দেখো এগুলোর মধ্যে দেখো সবগুলোই কিন্তু পলিস্যাকারাইড, তো এক্ষেত্রে আমরা বলি স্টার্চ একটা পলিস্যাকারাইড বলতেই পারি, সেলুলোজ এটাও একটা পলিস্যাকারাইড, কিন্তু বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ একমাত্র সেলুলোজে আছে, এবং সেটা 1,4 বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আমরা স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো প্রথমে আমরা দেখছি যে বিটা 1,4 লিঙ্কেজ আসলে সেলুলোজে আছে, তো এটা হচ্ছে আমার সেলুলোজ, ঠিক আছে। আর স্টার্চে আমরা দেখছি, দেখো স্টার্চে এটা আলফা 1,4 লিঙ্কেজ, সো রাইট আনসারটা এক্ষেত্রে আমরা বলবো সেলুলোজ। সো সেলুলোজ অপশনটা দেখো বিতে আছে, সো বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, সুক্রোজ হলো একটি ডাইস্যাকারাইড, অবভিয়াসলি গ্লুকোজ আর সুক্রোজ, এই ফ্রুক্টোজ এই মনোমার ইউনিট দুটো দিয়ে তৈরি হচ্ছে ডাইস্যাকারাইড। তো 1 অণু সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে কি তৈরি হচ্ছে, 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ, সো এইটা হচ্ছে কনসেপ্ট। স্ট্রাকচারটা আমরা দেখে নেব। দেখো সুক্রোজের স্ট্রাকচার আমরা দেখিয়ে নিচ্ছি, এখানে দেখো আদ্র বিশ্লেষণ করলে তৈরি হচ্ছে এটা একটা গ্লুকোজের ইউনিট দেখানো হয়েছে এখানে, আর এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের ইউনিট, এই হচ্ছে আদ্র বিশ্লেষণের জাত প্রোডাক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, প্রোটিনের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। দেখো প্রাকৃতিকভাবে যে প্রোটিনটা পাওয়া যায় সেখানে সেই প্রোটিনগুলোর নর্মালি যদি আমরা কি করি, এতে পেপটাইড লিঙ্কেজ থাকে, তো এই পেপটাইড লিঙ্কেজকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে ন্যূনতম 20টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড। তো এখানে আমরা বলবো 20টি, সংখ্যা হবে 20, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ডিএনএ নিউক্লিক অ্যাসিডে কি থাকে না, অ্যাডেনিন তো থাকে, গুয়ানিন থাকে, ফসফরিক অ্যাসিড এটাও থাকে, রাইবোজ সুগার, কারণ এখানে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, তো রাইবোজ সুগার ইজ দ্য রাইট চয়েস হিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, নিউক্লিক অ্যাসিডে যে শৃঙ্খল বেস সুগার ফসফেট, আমরা এটা একদম মুখস্থের মতো হয়ে গেছে, বেস প্লাস সুগার অ্যান্ড ফসফেট এই লিঙ্কেজটা থাকে, তো সঠিক চেনটা হবে দেখো বেস সুগার ফসফেট মানে বি, সো বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট, নিচের কোনটিতে প্রাকৃতিক রাবারের মনোমার হিসেবে গণ্য করা যেতে পারে, তো দেখো প্রাকৃতিক রাবার এখানে চিত্রটা দেওয়া হয়নি, তো
তো দেখো এখানে বি অপশানটা আমরা দেখছি প্রাকৃতিক রাবারের মোনোমার ইউনিট, যেটাকে আমরা বলি 2-methyl-1,3-বিউটাডাইন আইসোপ্রিন ইউনিট। তো প্রাকৃতিক রাবার হলো আইসোপ্রিন ইউনিটের মানে ইউনিট দ্বারা গঠিত একটি পলিমার। সুতরাং বি বিকল্পটা এখানে সঠিক অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 33, ড্যাক্রন। ড্যাক্রন এটা আমরা জানি যাকে টেরিলিন বলি। তো এটা একটা পলিএস্টার, আমরা আগের মডেলেই এই কোশ্চেনটা আলোচনা করেছিলাম। ড্যাক্রন গঠিত হয় ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড দিয়ে। অবভিয়াসলি এর মধ্যে একটা COO এরকম একটা লিঙ্কেজ থাকে, অর্থাৎ এস্টার লিঙ্কেজ থাকে। এটা একটা পলিএস্টার প্রোডাক্ট, ঠিকই আছে। তো এইগুলো দিয়ে তৈরি হয় এটা। সো স্টেটমেন্ট এ ইজ রাইট। নেক্সট বলেছে রিজনে বলেছে ড্যাক্রন, ইথিলিন গ্লাইকল এবং হ্যাঁ, সুতরাং দুটোই ঠিক। সুতরাং এ চয়েসটাই আমরা নেব 33। কোয়েশ্চেন নাম্বার 34-এ বলছে নিচের কোনটি পলিঅ্যামাইড পলিমার। এটা অনেকবারই এই কোশ্চেনটা এসেছে। নাইলন 66 এটা হেক্সামিথিলিন ডায়ামিন আর তোমার অ্যাডিপিক অ্যাসিডের ইউনিট দ্বারা তৈরি একটি কোপলিমার। সো দিস ইজ দ্য ডি অপশনস, নাইলন 66। আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন নভোলক। নভোলকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় গঠিত পলিমার। নভোলক হলো ফেনল এবং ফর্মালডিহাইডের একটি স্ট্রেট চেন পলিমার, বুঝতে পেরেছো? তো এই নভোলককে যখন ফর্মালডিহাইডের সঙ্গে অতিরিক্ত ফর্মালডিহাইড উত্তপ্ত করা হয়, এটা জাস্ট এরকম স্ট্রেট চেন কম্পাউন্ড থেকে এটা ক্রস লিঙ্কড হয়ে যায়, ঠিক আছে? ক্রস লিঙ্ক পলিমার তৈরি হয় এবং সেটাই হচ্ছে বেকেলাইট, যেটাকে আমরা বলি একটা থার্মোসেটিং পলিমার। তো অবভিয়াসলি এটা এ হচ্ছে রাইট চয়েস। সো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ক্লাস করার জন্য। মডেল কোশ্চেন 9 আমরা শেষ করলাম। তোমাদের আবারও আজকে আর একটি অনুরোধ, সেটা হচ্ছে তোমাদের প্লিজ কমেন্ট করো যাতে কেমন লাগছে। আর কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানিও। আজকে এখানে শেষ করছি।